আজকের এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভূগোলের সাজেশন সম্পর্কে আলোচনা করব। পরীক্ষায় যে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো সম্পর্কে আলোচনা করব, দেখতে থাকো। প্রথমে প্রাকৃতিক ভূগোলে যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো পরপর অধ্যায় অনুযায়ী প্রশ্নগুলো আমি তোমাদের বলে দেবো। এখানে যে প্রশ্নগুলো থাকবে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভালো করে পড়বে, কারণ তোমাদের প্রত্যেকটি অধ্যায়ে অনেক প্রশ্ন আছে, সেগুলো থেকে বেছে বেছে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আমি এখানে দিচ্ছি, অবশ্যই ভালো করে পড়বে। প্রথম অধ্যায় রয়েছে বহির্জাত প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ। এখান থেকে দেখবে প্রশ্নগুলোর পাশে পাশে মার্কস দেওয়া আছে। এখানে 3+2 মানে এখানে দুটো প্রশ্ন আছে, প্রথমটির মান 3 আর দ্বিতীয়টির মান 2। বিভিন্ন প্রকার প্রবাল প্রাচীরের পরিচয় দাও। আর্টিজিও কূপ কীভাবে গঠিত হয়? রিয়া উপকূল ও ফিয়র্ড উপকূলের মধ্যে পার্থক্য লেখো। ভৌমজলের বিভিন্ন উৎসগুলি লেখো। অর্থাৎ রিয়া উপকূল ও ফিয়র্ড উপকূলের মধ্যে পার্থক্য 3, আর ভৌমজলের বিভিন্ন উৎসগুলির মধ্যে উৎসগুলি হলো 2 নম্বরে। ঠিক আছে। 3 দাগে রয়েছে কাস্ট অঞ্চলের ভৌমজলের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির চিত্রসহ বিবরণ দাও। 5 নম্বর। বিনাশকারী ও গঠনকারী তরঙ্গ বলতে কী বোঝো? 2 নম্বর। স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইটের পার্থক্য লেখো। 3 নম্বর। সামুদ্রিক সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ লেখো। এরপরে দ্বিতীয় অধ্যায় রয়েছে। দেখো এখানে যদি কোনো প্রশ্ন কাটা দেওয়া থাকে সেটা পড়তে হবে না। হ্যাঁ, প্রথম প্রশ্ন ক্ষয়চক্র গঠন ও প্রক্রিয়া থেকে। প্রথম প্রশ্ন, ডেভিস বর্ণিত স্বাভাবিক ক্ষয়চক্র। স্বাভাবিক ক্ষয়চক্র মানে নদীর যে ক্ষয়চক্র, ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি চিত্রসহ আলোচনা করো। স্বাভাবিক ক্ষয়চক্র ও মরু ক্ষয়চক্রের পার্থক্য লেখো। ডেভিসের শুষ্ক ও মরু অঞ্চলের ক্ষয়চক্র মতবাদটি ব্যাখ্যা করো। তৃতীয় অধ্যায় অর্থাৎ জলনির্গম প্রণালী থেকে কোনো বড় প্রশ্ন পড়তে হবে না। চতুর্থ অধ্যায় মৃত্তিকা থেকে দ্বিতীয় প্রশ্নটি পড়তে হবে না, কাটা দিয়েছি। প্রথম আছে মৃত্তিকা পরিলেখ এর চিত্রসহ বর্ণনা দাও। 5 নম্বর। 3 নম্বর প্রশ্ন রয়েছে আঞ্চলিক, আন্তঃআঞ্চলিক ও অনাঞ্চলিক মাটির বৈশিষ্ট্য অথবা পার্থক্য লেখো। মানে পার্থক্য যদি পড়ো এই তিনটের, তাহলে অটোমেটিক বৈশিষ্ট্যগুলো তোমাদের পড়া হয়ে যাবে। সেই কারণে পার্থক্য পড়ো বা তুলনা পড়ো, তাহলেই কিন্তু তিনটের বৈশিষ্ট্য অটোমেটিক পড়া হয়ে যাবে। 4 দাগে রয়েছে মৃত্তিকার ভৌত ও রাসায়নিক ধর্মগুলি লেখো। এটা 4 নম্বর। পেডোক্যাল ও পেডালফার মৃত্তিকার পার্থক্য কী? 3 নম্বর, 3 মার্কসের প্রশ্ন। 5 দাগে রয়েছে মৃত্তিকা সৃষ্টির মৌলিক প্রক্রিয়াগুলির বিবরণ দাও। এলুভিয়েশন ও ইলুভিয়েশন কী? 2 নম্বর করে প্রত্যেকটাই। হ্যাঁ, এগুলো কিন্তু এসএকিউতেও অনেক সময় আসে, এই এলুভিয়েশন, ইলুভিয়েশন। এরপরে পঞ্চম অধ্যায় অনেক বড় অধ্যায়, বায়ুমণ্ডল। এই অধ্যায়ের অনেকগুলো ভাগ রয়েছে, 4টে প্রায় ভাগ রয়েছে। এই পুরো 4টে ছোট ছোট পার্ট রয়েছে বায়ুমণ্ডল থেকে, সব থেকে একবারে প্রশ্ন দিয়ে দিয়েছি। প্রথম প্রশ্ন, জেট বায়ু প্রবাহের 3টি বৈশিষ্ট্য লেখো। ঘূর্ণবাত ও প্রতি ঘূর্ণবাতের পার্থক্য লেখো। উষ্ণ ও শীতল সীমান্ত বলতে কী বোঝায়? আচ্ছা, এখানে তোমাদের যদি মনে হয়, হয়তো মনে হতে পারে যে সাজেশনে এত প্রশ্ন কেন, তার ক্ষেত্রে একটাই কথা বলি, সেক্ষেত্রে যে এই অধ্যায়গুলো থেকে অনেক, যেমন বায়ুমণ্ডল থেকে কম করে 30টি প্রশ্ন পড়া যায়। এত প্রশ্ন আছে, এত বড় বড় অধ্যায়, কিন্তু সেখান থেকেই অল্প করেই দেওয়া হয়েছে বলেই কিন্তু প্রায় 7-8টা প্রশ্ন দিয়েছি। এগুলো পড়তেই হবে, না হলে কিন্তু পরীক্ষায় কমন পাবে না। উষ্ণ ও শীতল সীমান্ত বলতে কী বোঝায়? ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। এই মার্কসগুলো দেখে কিন্তু পড়বে তোমরা, কোনটা 2 নম্বরের জন্য পড়বে, কোনটা 5 নম্বরের জন্য পড়বে, সেগুলো গুরুত্বপূর্ণ। সেই অনুযায়ী কিন্তু আমি মার্কসগুলো এখানে বসিয়েছি। 4 দাগে রয়েছে বায়ু প্রবাহ সংক্রান্ত ত্রিকোষ মডেলটি ব্যাখ্যা করো। এল নিনো ও লা নিনার পার্থক্য লেখো। মৌসুমি বায়ুর ওপর জেট স্ট্রিমের প্রভাব ব্যাখ্যা করো। নিরক্ষীয়, মৌসুমি ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। 3টি কিন্তু আলাদাভাবে পড়তে হবে। হ্যাঁ, নিরক্ষীয় জলবায়ু, মৌসুমি জলবায়ু এবং ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য। এরপরে 7 দাগে রয়েছে ক্রান্তীয় ঘূর্ণবাতের গঠন বর্ণনা করো। চিত্রসহ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র লেখো। গ্রিনহাউস প্রভাব বলতে কী বোঝায়? এর ফলাফলগুলি বর্ণনা করো। বিশ্ব জলবায়ু পরিবর্তনে মানুষের ভূমিকাগুলি ব্যক্ত করো। জলজ ও জাঙ্গাল উদ্ভিদের শ্রেণীবিভাগ করো। শ্রেণীবিভাগ শুধু লিখলে হবে না, তাদের ব্যাখ্যাও দিতে হবে। সেই কারণে দেখো 5+5 আছে, মানে জলজ উদ্ভিদের শ্রেণীবিভাগ আর জাঙ্গাল উদ্ভিদের শ্রেণীবিভাগ, দুটো আলাদা প্রশ্ন। ষষ্ঠ অধ্যায় জীব বৈচিত্র্য, এখান থেকে এই প্রশ্নগুলো পড়বে।
জীববৈচিত্র্য বিনাশের প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণগুলি লেখো। ক্রান্তীয় অঞ্চলে সর্বাধিক জীববৈচিত্র্য দেখা যায় কেন? জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা উল্লেখ করো। জীববৈচিত্র্যের শ্রেণীবিভাগ করো। জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের পার্থক্য লেখো। এরপরে সপ্তম অধ্যায় প্রাকৃতিক ভূগোলের শেষ অধ্যায়, মানুষ পরিবেশ সম্পর্ক বা মিথস্ক্রিয়া। প্রথম প্রশ্ন কাটা আছে। দ্বিতীয় প্রশ্ন, দুর্যোগের শ্রেণীবিভাগ করো। প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগের পার্থক্য লেখো। বিপর্যয় প্রশমনের কৌশলগুলি লেখো। এবার অর্থনৈতিক ভূগোলে এসে গেছি। অর্থনৈতিক ভূগোলের প্রথম অধ্যায় রয়েছে অর্থনৈতিক কার্যাবলী, কৃষিকাজ। এখান থেকে এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। আমেরিকা যুক্তরাষ্ট্র গম উৎপাদনে উন্নত কেন? নীল বিপ্লব কী? আবারও বলছি, এই ডান দিকে মার্কস রয়েছে, কত মার্কসের প্রশ্ন সেই অনুযায়ী কিন্তু তোমরা উত্তরগুলো তৈরি করবে। দক্ষিণ ভারতে কফি উৎপাদক অঞ্চল সম্পর্কে লেখো। শ্রীলঙ্কার নারকেল চাষের উন্নতির কারণ লেখো। কৃষিতে ব্যবহৃত আধুনিক উপাদানগুলি কী কী? বাংলাদেশ পাট উৎপাদনে উন্নত কেন? সবুজ বিপ্লবের 3টি সুফল ও 3টি কুফল লেখো। ধান ও গম চাষের অনুকূল পরিবেশগুলি লেখো। এটা 5 রয়েছে, এটা 5+5 হবে, হ্যাঁ, কারণ ধান চাষের অনুকূল পরিবেশে 5 নম্বর থাকবে, গম চাষের অনুকূল পরিবেশে 5 নম্বর থাকবে। শস্যাবর্তন ও শস্য প্রগরতা কী? এরপরে শিল্পের অধ্যায়, এখান থেকে এই প্রশ্নগুলো রয়েছে। আলফ্রেড ওয়েবারের শিল্পস্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্বটি আলোচনা করো। ভারতে গবাদি পশুর সংখ্যা সর্বাধিক হলেও এই দেশ দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্পে উন্নতি লাভ করেনি কেন? মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড অঞ্চলে কার্পাস বয়ন শিল্পের ক্রমাবনতির কারণ কি? বাংলাদেশ পাট শিল্পে উন্নত কেন? 3 দাগে রয়েছে ওয়েবার ও অগাস্ট লসের তত্ত্বের পার্থক্য লেখো। কানাডা কাগজ শিল্পে উন্নত কেন? 4 দাগে রয়েছে মধ্য ও পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি? কানাডার কাগজ শিল্পে উন্নতির কারণগুলি লেখো। মালয়েশিয়া রাবার শিল্পে উন্নত কেন? পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি লেখো। এরপরে অর্থনৈতিক ক্রিয়াকলাপ রয়েছে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের অধ্যায় থেকে পড়তে হবে। অর্থনৈতিক কার্যাবলী শ্রেণীবিভাগ করো। কোয়াটার্নারি ও কুইনারি অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পার্থক্য লেখো। আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমগুলো কি কি? এই অধ্যায় থেকে বেশি বড় প্রশ্ন আসে না, তবুও এই দুটো পড়বে। এরপরে রয়েছে জনসংখ্যা ও জনবসতির অধ্যায়। এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হলো, গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার অনুকূল পরিবেশ বর্ণনা করো। পরিব্রাজনের পুশ ও পুল ফ্যাক্টর বলতে কি বোঝায়? গোষ্ঠীবদ্ধ রৈখিক ও বিক্ষিপ্ত জনবসতির বৈশিষ্ট্য লেখো। পরিব্রাজন কি? এরপরে 3 নম্বর প্রশ্ন, জনসংখ্যা বিবর্তন মডেলটি লেখো। দ্বৈত শহর ও গ্লোবাল সিটি কি? 4 দাগে রয়েছে জনঘনত্ব ও মানুষ জমি অনুপাতের পার্থক্য লেখো। জনাকীর্ণতা ও জনস্বল্পতার সংজ্ঞা দাও। ভারতে নগরায়নের সমস্যা কি? পরের প্রশ্নটা কিন্তু এই নগরায়নের সমস্যা 5 নম্বরের বড় প্রশ্ন, হ্যাঁ। এরপরে একদম শেষ অধ্যায়, আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন, শেষ অধ্যায় একদম। এখান থেকে প্রথম প্রশ্ন, হলদিয়া বন্দর গড়ে তোলার কারণ কি? ব্যাঙ্গালোরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কেন? ব্যাঙ্গালোরে ইলেকট্রনিক্স শিল্পের উন্নতির কারণগুলি লেখো। বৃহৎ পরিকল্পনা অঞ্চল বলতে কি বোঝায়? আর 4 দাগে রয়েছে, দেখো প্রথম প্রশ্নটা পড়তে হবে না, এটা পড়তে হবে। পরিকল্পনা অঞ্চল গড়ে তোলার 2টি উদ্দেশ্য লেখো। এই হলো তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভূগোলের সাজেশন। প্রশ্নগুলো ভালো করে বুঝে নিও এবং উত্তরগুলো তৈরি করে নিও। আর এই ভিডিও থেকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের জন্য এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি।